বনপ্রান্তর কবিতা লিখতে জানে, কবিতাকে চেনে পাহাড় ঝর্ণা ধারা। সারাদিন ভোর সূর্য কবিতা লেখে, কবিতাই লেখে রাতের চাঁদ ও তারা। ছোট ঘাট ফুল সেও তো কবিতা লেখে, জোছনাকে ছুঁয়ে সে হয় ছোট্ট ছড়া। ঘন বর্ষায় বৃষ্টি কবিতা হয়, ছড়া হয়ে যায় তার রিমঝিমি ঝরা। নমস্কার, আমি রত্না বসু রায়, বিদ্যারূপ ফাউন্ডেশনের সেক্রেটারি। আমরা আজকে আবারও একটা ব্রডকাস্ট নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের বিষয়বস্তু পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে বিশ্ব পরিবেশ এবং স্বাস্থ্য দিবস। আমাদের এই আলোচনায় আমরা পেয়েছি স্বনামধন্য চিকিৎসক ডক্টর সোমনাথ কুণ্ডু এবং পরিবেশ কর্মী মিস্টার জয়ন্ত কুমার পাজাকে। আমরা কিছুক্ষণ ওনাদের সঙ্গে আমাদের এখনকার পরিবেশ এবং স্বাস্থ্য নিয়ে একটা ছোট্ট আলোচনা করব এবং সেটা আপনারা শুনবেন। আমি আগে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। আমরা আজকে তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে জনস্বাস্থ্যে পরিবেশের অবদান। ডাক্তারবাবুকে আমার প্রথম প্রশ্নই বলুন বা একটা জিজ্ঞাসা যে আমরা এখনকার যে পরিবেশ, সেই পরিবেশের সাথে এবং মানব জীবনের স্বাস্থ্যের কিভাবে সমন্বয়টা করা যাবে, এটা যদি আপনি একটু আমাদেরকে আলোকপাত করেন ভালো হবে। এখানে একটা কথা বলি, পরিবেশ এবং স্বাস্থ্য একে কিন্তু অপরের পরিপূরক। তার আগে একটু পেছনে চলে যেতে চাই। আপনাদের হয়তো অনেকেই জানেন যে 1997 সালে একটা ট্রিটি হয়েছিল যার নাম হয়েছিল কিয়োটো প্রোটোকল। দ্যাট ওয়াজ ইন 1997, আর এটি অনুষ্ঠিত হয়েছিল জাপানের কিয়োটো শহরে। তো ইনিশিয়ালি 35 কান্ট্রিজ অংশগ্রহণ করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল এই যে আমাদের যে পরিবেশ থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড এমিশন বা আদার গ্রিন হাউস ফেনোমেনন যেগুলো বলি, মানে বিষাক্ত পয়জনাস গ্যাসেস, সেগুলোকে কন্ট্রোলে আনতে হবে। এবং এই গ্রিন হাউস এমিশনস আর কার্বন ডাইঅক্সাইড এমিশনটাকে কন্ট্রোল করার জন্য ওই 35টি দেশ বিভিন্ন দায়িত্ব নিয়েছিল। এবং তারপর 2012 সালে আমরা যদি চলে আসি, কিয়োটো প্রোটোকলের কন্টিনিউশন স্বরূপ কাতারের দোহাতে 2012-তে আরেকটা কনভেনশন হয়েছিল। সেখানে আরও অনেক দেশ একত্রিত হয়, কারণ আস্তে আস্তে লোকেরা বুঝতে পারছে, পৃথিবীর জনগণ বুঝতে পারছে যে যদি আমরা পরিবেশ বা এনভায়রনমেন্টকে কন্ট্রোলে না আনতে পারি, তাহলে আমাদের নিজেদের স্বাস্থ্য ইজ অ্যাট রিস্ক। সেই কারণেই যে প্রথম কথাটা বলছিলাম যে পরিবেশ এবং স্বাস্থ্য একে অপরের পরিপূরক। তো এইবারের যে আমাদের থিম, হেলদি এনভায়রনমেন্ট ফর আ হেলদি ফিউচার, দিস ইজ আওয়ার থিম ফর দিস ইয়ার 2024-এ। তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশই আমাদের একটা স্বাস্থ্য মানে যাতে উন্নত হয় ফর আওয়ার ফিউচার জেনারেশনস, এটা আমাদের দেখতে হবে। একদম। পরিবেশ যদি খারাপ হয়, অনেক রকমভাবে খারাপ হতে পারে। যেমন ধরুন এয়ার পলিউশন, মানে বায়ু দূষণ। 2 নম্বর হচ্ছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। তারপর আপনার সয়েল পলিউশন, যে আমাদের যে বর্জ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি আমরা প্রপারলি না করতে পারি, এটাও এখন একটা বিরাট এফেক্ট, মানে বিরাট ইস্যু হয়ে গেছে। কারণ আমরা যে খাবার খাই, যে শস্য ভেজিটেবলস যেগুলো খাই, সেগুলো ন্যাচারালি মাটি থেকে উৎপন্ন হয়। এই মাটি যদি আমাদের বিষাক্ত হয়, তাহলে কিন্তু নানাবিধ আপনার টক্সিক এফেক্টস আসতে শুরু করে শরীরের মধ্যে। তো সেই জন্যই সেইভাবেই আপনার কথা ধরেই বলছি, স্বাস্থ্য
যদি ভালো থাকবে তবেই যখন আমাদের পরিবেশ ভালো থাকবে। অনেক ভালো লাগলো, উনি সুন্দর করে বোঝালেন। আমি মিস্টার পাঁজার কাছে আসব। উনি পরিবেশ নিয়ে কাজ করেন, বিজ্ঞান এবং পরিবেশ নিয়ে। তো ওনার কাছে আমি জানতে চাইবো যে পরিবেশের উপর প্রাণী জগৎ কিভাবে নির্ভরশীল, সেটা যদি উনি একটু ভালো করে বুঝিয়ে দেন। যেটা বলার, আপনি ঠিকই প্রশ্ন করেছেন যে পরিবেশ এবং স্বাস্থ্য, যেটা ডাক্তারবাবু বলছিলেন, বা আজকের যে দিনটা 26শে সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে যে পরিবেশগত জনস্বাস্থ্যের উপর যে বিশেষ দিন, প্রত্যেকটা দিনের একটা গুরুত্ব রয়েছে। 2011 সাল থেকে এই দিনটা সারা বিশ্ব জুড়ে পালন করা হয় 26শে সেপ্টেম্বর। যেমন 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস হয়, যেরকম বিভিন্ন দিনগুলো পালন করা হয়। তার মূলত কারণ হচ্ছে যে আজকের দিনে যে বিষয়টা রয়েছে, যে দুর্যোগপূর্ণ যে পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং সেটা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব বা হতে পারে, তার উপর বিষয় করে আজকে জনস্বাস্থ্য বা পরিবেশের এই 26শে সেপ্টেম্বরের বিষয়। এটা ডাক্তারবাবু ঠিকই বলেছেন, প্রাণীকুল এবং হচ্ছে পরিবেশ স্বাস্থ্য, এগুলো কিন্তু ভাইস ভার্সা থেকে একটা জিনিস চিন্তা করুন, যেটা বিশেষজ্ঞরা বা বিজ্ঞান গবেষক যারা রয়েছেন তারা বলছেন যে একটা মানুষ হাওয়া 7 মিনিট পর্যন্ত বাঁচতে পারে হাওয়া ছাড়া। যেমন জল 7 দিন থাকতে পারে, খাদ্য 7 সপ্তাহ না হলেও চলতে পারে। হাওয়াটা যদি এত ক্রাইসিস হয়, তার মানে আমাদের বেঁচে থাকা শুধু মানবকুল নয়, জীবকুল বেঁচে থাকার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা যদি সুস্থ না থাকে তাহলে বাঁচবে। এখন যেটা বলছে বিশেষজ্ঞরা, যে 6ষ্ঠ প্রজাতির বিলুপ্তিকরণ চলছে। আচ্ছা, মানে এই যুগে যুগেতে বিলুপ্তিকরণ ঘটেছে। একদম। সেই বিলুপ্তিকরণ কাকে বলছে, যে সময়ে একটা টেনিউর ধরে সেখানকার বসবাসকারী সেই সমস্ত জীবকুল একটা সময় পর বিলুপ্ত হবে। এখন 6ষ্ঠ প্রজাতির বিলুপ্তিকরণ। আমাদের লাস্ট আগে রয়েছে ডাইনোসরের বিলুপ্তিকরণ হয়েছে, বা বিভিন্ন বিলিয়ন বছর ধরে ধরে এখনো কিন্তু অনেক সরীসৃপ দেখবেন দেখতে পাওয়া যাচ্ছে না, এখন অনেক কিছু দেখতে পাওয়া ঠিক আছে, যেমন চড়ুই পাখি আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। একদম। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমরা যারা এটা নিয়ে চর্চা করি তারাই খেয়াল করতে পারি। মানে এগুলো বিভিন্ন পরিবর্তন হয়েছে, কিন্তু বিভিন্ন ভাবে। কোনো সময় তাপমাত্রা বেড়েছে, অগ্নুৎপাত, আগ্নেয়গিরি অগ্নুৎপাত, বা হাই টেম্পারেচার হয়ে যায়, যেটা এখন আমরা ফিল করছি বা আলোচনা চলছে সারা বিশ্ব জুড়ে, যে জলবায়ু পরিবর্তন। এটা মানুষকেও যেমন এফেক্ট করছে, উন্নত প্রজাতির মানুষকেও যেমন এফেক্ট করছে, জীবকুলকে, সাধারণ যে জীবকুল রয়েছে তারাও এফেক্টেড। এটা সকলে যদি আমরা এটা চিন্তা করি, তাহলে আজকের দিনের গুরুত্বটা শুধু গুরুত্বই না ভেবে যদি সার্বিকভাবে প্রতিনিয়ত আমরা 365 দিন এটা নিয়ে চর্চা করি এবং তার রক্ষার চেষ্টা করি, তাহলে হয়তো জীবগুলো আমরা বাঁচতে পারবো, মানুষও তার সাথে থাকতে পারবো। অনেক সুন্দরভাবে বোঝালেন আপনি। আমার একটা জিজ্ঞাসা আপনার কাছে, এই যে সমস্ত যে প্রাণীগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, এগুলো আগামী দিনে কি এরা আবার পৃথিবীতে ফিরে আসতে পারে, বা এইগুলো ফিরে আসার জন্য আমাদের মানুষের, যারা মানে সব থেকে উন্নত জীব হচ্ছে মানুষ সমস্ত কিছু থেকে, তো মানুষকেই তো মানে এগুলোকে বাঁচাবার জন্য চেষ্টা করতে হবে। তো যে অবলুপ্ত যে প্রাণীগুলো হয়ে গেছে সেগুলোকে কি ফিরিয়ে আনা যায়, বা সেগুলোকে ফিরিয়ে আনার জন্য যে আমাদের পরবর্তী প্রজন্ম বা তাদেরকে কি কোনো শিক্ষা দেওয়া যেতে পারে, যে এইভাবে তোমরা যদি পৃথিবীকে রক্ষণাবেক্ষণ করো তাহলে আবার সুন্দর একটা সুস্থ পৃথিবী হয়ে উঠবে? সেই ক্ষেত্রে আপনারা কি কোনো আলোকপাত করতে পারেন, বা আগামী প্রজন্মের জন্য কোনো কিছু মেসেজ আপনারা দিতে পারেন, যে কিভাবে আমরা পৃথিবীকে বাঁচাতে পারি এগুলো, এবং যারা অবলুপ্ত হয়ে গেছে তাদেরকে আবার আমরা কিভাবে আমাদের এই পৃথিবীকে ফিরিয়ে আনতে পারি? দেখুন, আপনার প্রশ্নটা ভালো, কিন্তু জটিল প্রশ্ন। কারণ হচ্ছে এখন ডাইনোসর ফিরবে কিনা বা ফিরিয়ে আনা যাবে কিনা সেটা বলা, বা উন্নত লাইফস্টাইল বা মানুষ যারা আছে তাদের সাথে, বা যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, সেই ডাইনোসরের গুরুত্বটা কতটা রয়েছে জানি না। কিন্তু এখনো পর্যন্ত এক্সিস্টিং, আমার যেটা পরিবেশ কর্মী হিসাবে আমার মনে হয়েছে, এখনো যে এক্সিস্ট যারা করছে সেগুলোকেও যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই যেভাবে ছলে বলে বিভিন্ন জায়গাগুলো নষ্ট করে দেওয়া যাচ্ছে। ব্রাজিলের ওই জঙ্গল, অ্যামাজন জঙ্গল, যেভাবে যেখানে রেয়ার প্রজাতির সমস্ত জীবকুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসপ্রায় হয়ে যাচ্ছে।
আজকে আমাদের সুন্দরবন যেখানে রয়েছে একদম। জলবায়ু পরিবর্তনে বলে ওখানে জলের যেভাবে সামুদ্রিক জল যেভাবে বাড়ছে তার ফলে আমাদের সুন্দরী গাছ গাছ নষ্ট নষ্ট হচ্ছে, হয়ে যাচ্ছে। ওখানে যারা বসবাসকারী জীবকুল রয়েছে তাদেরও বিলুপ্তি করছে। একদম একদম তাই এটাকে আমাদের চেষ্টা করতে হবে, বা এখন যে সমসাময়িক যে জীবজন্তু বা প্রজাতির মানুষ এ রয়েছে, জীবকুল রয়েছে, তাদেরকে বাঁচিয়ে রাখা। বিজ্ঞানীরা নিশ্চয়ই এর মিউটেশন করে আরো নতুন নতুন কোনো জীবকুল আসতে পারে, ফর্মুলা কিছু বের করে বিজ্ঞানীরা যদি কিছু বার করতে পারেন। নিশ্চয়ই এগুলো তো মানে খুবই একটা ভয়ঙ্কর দিন আমাদের পক্ষে। আমরা দেখুন এখন যেভাবে জলবায়ুর পরিবর্তন, যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা, কোনো সিস্টেমেটিক হয় না। সব কিছু জিনিসই আমাদের মানে একটু কি বলবো, মানে অনেকটা রেগুলার বিশেষে কিছু হয় না, যেগুলোকে ধরুন মানে এটাকে কি বলবো, মানে প্ল্যানিংভাবে কিছু হয় না। তো সেই ক্ষেত্রে তো আমাদের অনেক অসুবিধা, এখন যারা আমরা যেখানে যেখানে বাস করি, এখন আমাদের অনেক কিছু সমস্যা মানে ফেস করতে হচ্ছে। কিন্তু আমরা ভাবি আমরা এখন আমাদের লাইফটা দেখছি, কিন্তু আমাদের পরেও তো একটা প্রজন্ম থাকবে, তাদের জন্য তো আমরা সেইভাবে সুন্দর একটা পৃথিবী রাখতে পারছি না। আমরা এখন সমস্ত দূষণ, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে, পলিউশন চতুর্দিকে, কল কারখানা, সেগুলো মানে প্ল্যানিংভাবে হচ্ছে না বলে যেখানে যত্রতত্র পলিউশন ছড়াচ্ছে, সেইখান থেকে জল গিয়ে জলগুলোকে, নদী নালাগুলোকে দূষিত করছে। সেখানে কি হচ্ছে, যে মাছ মানে জলজ যে প্রাণীগুলো, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা তো একটা মানে বিশাল কি বলবো, আমাদের পক্ষে ক্ষতিকর এবং ভয়ঙ্কর জিনিস আগামী দিনে পৃথিবীকে। তো এটা এইগুলো আমরা সবাই চিন্তা ভাবনা করছি ঠিকই, কিন্তু এগুলো নিয়ে কিভাবে কি করা যায় আগামী দিনে আমরা মানে এই বিদ্যারূপ ফাউন্ডেশন থেকে চেষ্টা করব। আপনারা আমাদের নিশ্চয়ই সাথে থাকবেন। সেদিন একটু মানে খবরের কাগজে একটা মানে কোয়াইট সারপ্রাইজিং এবং স্ট্রাইকিং নিউজ দেখলাম, যে একটা পোলার বেয়ার সে একটা আইসবার্গের ওপর চেপে গ্রিনল্যান্ড থেকে ভাসতে 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 আইসল্যান্ডে চলে এসেছে। বাহ, কেন? সেই তো আগেইন ক্লাইমেটিক চেঞ্জ, একদম আগেইন ক্লাইমেটিক চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ওখানে এত পরিমাণ মানে বরফ যে গলে যাচ্ছে, যার জন্য ওরা আর থাকতে পারছে না, দে আর ড্রিফটিং টুয়ার্ডস মেনল্যান্ড। সেটা কিন্তু খুব ক্ষতিকর, কারণ পোলার বেয়াররা মেনল্যান্ডে এলেও তো বাঁচতে পারবে না। তার মানে কি আস্তে আস্তে দেখবো যে এক্স্যাক্টলি পোলার বেয়ারও এক্সটিংক্ট হয়ে গেল। তো এইগুলো প্রিভেন্ট করার জন্যই গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেটটাকে যাতে ঠিকঠাক থাকে, এইগুলোর জন্য সব কিছুর জন্যই এই আপনার আমাদের সচেতন হতে হবে। ডাক্তারের সাথে অ্যাড করি। হ্যাঁ নিশ্চয়ই। এটা দেখুন উনি ঠিকই বলেছেন যে গ্লোবাল ওয়ার্মিং আমরা সবাই চর্চা করছি। এর কারণ হচ্ছে দেখবেন এই যত রোগ, জটিল রোগ, কয়েক বছর আগে আমরা ডেঙ্গু, এই করোনার একটা মহামারী, ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো তো রয়েছে। এই পতঙ্গবাহিত রোগের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, বার্ড ফ্লু থেকে শুরু করে সোয়াইন ফ্লু, যা আসছে। কারণ হচ্ছে ওইটা জলবায়ু পরিবর্তনে যেমন পোলার বেয়ার চলে আসছে, তেমনি কিন্তু এই যে জঙ্গল নষ্ট হয়ে যাবার ফলে জঙ্গলে যে সমস্ত প্রাণী, ওদের ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আজ দেখবেন এই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন বাঁকুড়া থেকে জঙ্গল থেকে হাতি চলে আসছে লোকালয়, বাঘ বেরিয়ে আসছে সুন্দরবন থেকে ইয়েতে বসতি এলাকায়, শিলিগুড়ি টাউনে চলে আসছে চিতাবাঘ, চা বাগান থেকে চলে আসছে। এটার কারণ হচ্ছে তারা যেখানে বেঁচে থাকতে অভ্যস্ত, তাদের যেখানে অভিযোজন বা তাদের বংশবিস্তার করার জায়গা, সেই কিন্তু সে খাদ্যের জন্য সে কিন্তু লোকালয়, তার ফলে আমরাও ঢুকে যাচ্ছি ডিপ জঙ্গলে, রিসর্ট তৈরি হচ্ছে ডিপ জঙ্গল, যেখানে হওয়ার কথা নয়, উপকূলে চলে যাচ্ছি, মন্দারমণিতে বিচের ওপর একের পর এক রিসর্ট হচ্ছে। তো এগুলো ইকোসিস্টেমটাকে অনেকটাই আর কি নষ্ট করে দেয় আর কি। তার ফলে এই সমস্যাটা রয়েছে, তো জলবায়ু পরিবর্তনের ফলে তো এফেক্ট রয়েছে। তার ফলে আগামী দিনে কেন এটা আরো বড় এফেক্ট, যে যদি জল গলে যায়, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেখানে তার মধ্যে 3 ভাগ জলের 3% হচ্ছে পানীয় জল। এরপর যদি লবণাক্ত জল এই পরিমাণে বৃদ্ধি হয়, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বন্যা হয়ে যাবে, আস্তে আস্তে ল্যান্ডের যেটুকু পোর্শন আছে 1 ভাগ স্থলও ডুবে যাবে। আচ্ছা, যত বরফ গলবে তত তো ওয়াটার লেভেল বাড়তে থাকবে। তো ন্যাচারালি যেগুলো, এবং অনেক এরকম দ্বীপ আছে যেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে, জলের তলায় চলে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বা কয়েক বছর আগে আয়লা এলো, আমফান এলো, জস এলো, আমরা যে সংগঠন করি যুক্তমন কলা বিজ্ঞান কেন্দ্র, আমরা গিয়েছিলাম 3 বছরই সাগরদ্বীপের জন্য। আমাদের উদ্দেশ্যটা ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, ধরুন লবণাক্ত জল
চাষের জমিতে ঢুকে গেছে। সেখানে নর্মাল ওয়েদারে চাষ হয়, ধান চাষ হয়, কিন্তু লবণাক্ত জমি হয়ে গেলে সেখানে আর নর্মাল ধান চাষ হবে না। একদম। তাই গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের যে ধান্য গবেষণাগার রয়েছে, সেখান থেকে আমরা লবণ সহনশীল ধান বীজ নিয়ে আমরা ওখানে চাষিদের কাছে দিয়েছি, কারণ হচ্ছে তারা যাতে আগামী দিনে সাস্টেন করতে পারে। এটা কিন্তু গভর্নমেন্ট এখন প্রজেক্ট নিচ্ছে। আচ্ছা, এটা আমরা যুক্তিমানের তরফ থেকে কারণ হচ্ছে লবণাক্ত জল যেভাবে ঢুকে যাচ্ছে, তার ফলে আর কি চাষবাস না হলে হ্যাঁ উপর প্রভাব পড়ে যাবে, হচ্ছে উৎখাত হচ্ছে, প্রভাব তো পড়ছেই। একদম ফুলের যেমন প্রভাব পড়ছে, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, একদম শ্রমজীবী মানুষ যারা খেটে খায় তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ছে। এর ফলে কিন্তু মানুষের জনবসতি, যদি সুনামি, কিছুক্ষণ আগে আলোচনা, সুনামির যদি এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে হতো, তাহলে কলকাতা বা আমাদের উত্তরপাড়া বা গঙ্গা পার্শ্ববর্তী এলাকাগুলোর কি অবস্থা হতো, সেটাই এফেক্টটা হতো। এই জলবায়ু পরিবর্তনে এই মারাত্মক এগুলো যে আগামী দিনে হবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। আমরা এখন ভাবছি যে আমরা এখন সেফ আছি, কিন্তু আগামী যেরকমভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বা যেভাবে জলবায়ুর পরিবর্তন হয়েছে, আগামী দিনে যে এগুলো থেকে আমরা বাঁচতে পারবো তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। আচ্ছা, আরেকটা আমি ডাক্তারবাবুকে প্রশ্ন করছি। 2016 সালে পরিবেশগত স্বাস্থ্য সম্পর্কিত এক সমীক্ষায় হু থেকে দাবি করে যে পরিবেশগত স্বাস্থ্য একজন ব্যক্তির ফিজিক্যালি, কেমিক্যালি এবং বায়োলজিক্যালি এই মানে আচরণকে প্রভাবিত করে। এটা আপনি একটু যদি আমাদের ব্যাখ্যা করে বোঝাতে পারেন। দেখুন, এই ব্যাপারটা কয়েকটা পার্ট আছে। এই যে পরিবেশ যে দূষণ হচ্ছে, তাতে এক নম্বর হচ্ছে বায়ু দূষণ হচ্ছে। বায়ু দূষণের সেই বায়ু আমরা ইনহেল করছি এবং তার থেকে আমাদের এই অ্যাস্থমা, তারপরে আপনার নানা রকম আর কি ক্রনিক কার্ডিওভাস্কুলার প্রবলেমস, ক্রনিক ব্রঙ্কাইটিস, এগুলো হচ্ছে। আচ্ছা, এরপর আবার বায়ুতে যে কেমিক্যালসগুলো, যেগুলো বায়ু মানে ইয়েতে আমাদের ভেতরে যায়, তার থেকে সিলিকোসিস, নিউমোকোনিওসিস, এইগুলো হচ্ছে কেমিক্যাল এফেক্ট। এবং এছাড়াও যেটা আর একটা কি বললেন আপনি, বায়োলজিক্যাল। তো এই যে আমাদের যে জলদূষণ হচ্ছে, ওয়াটার বোর্ন ডিজিজ বেড়ে যাচ্ছে তার জন্য, যেমন টাইফয়েড বলুন, ডায়রিয়া বলুন। এখন আজকালকার বাচ্চাদের দেখেছি অধিকাংশই পেটের সমস্যা নিয়ে আসে। তো এটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল এফেক্টস। এছাড়াও আপনার এই যে আপনাদের কি বলবো, নিউক্লিয়ার ওয়েস্ট যেগুলো আছে, হ্যাঁ, নিউক্লিয়ার ওয়েস্ট, তারপরে হসপিটাল ওয়েস্ট, এইগুলো ইলেকট্রনিক ওয়েস্ট, ই ওয়েস্ট যেগুলো, হ্যাঁ, এইগুলো থেকেও আমাদের নানাবিধ, ওখান থেকে যে এই যে ব্যাটারি এগুলোতে তো লিথিয়াম, মিডিয়াম সব কিছু হয়, এগুলো তো মাটির সঙ্গে মিশছে এবং সেই মাটি থেকেই আমাদের ফসল তৈরি হচ্ছে। তো সেটা ডেফিনেটলি হেলদি হচ্ছে নয়। এইভাবে আমরা অ্যাফেক্টেড হচ্ছি, ডাইরেক্টলি বলুন, ইনডাইরেক্টলি বলুন। সেই জন্য আমাদের রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবল রিনিউয়েবল এনার্জির খোঁজে আস্তে আস্তে যেতে হবে। যেমন ইলেকট্রিক ভেহিকেল বলুন, এরকম করতে হবে, সোলার প্যানেল বলুন, এগুলো করতে হবে। এখন একটা আমাদের মানে আমাদের ভয়াবহ যে হচ্ছে সুগার এবং ক্যান্সার, এটা কিন্তু মানব জীবনে একটা বিশালভাবে, মানে এটা একটা ভয়ঙ্করভাবে প্রত্যেকটা মানুষেরই প্রায় দেখবেন 100 জনের মধ্যে 90 জন পেশেন্টকে আপনি সুগার পেশেন্ট পাবেন। আপনি নিশ্চয়ই জানেন, আপনি সুগারের ট্রিটমেন্ট করেন। এবং ক্যান্সারও এখন প্রায় মানে প্রতি ঘরে ঘরেই কোনো মানুষের কিছু না কিছু জায়গায় তো হতেই থাকে। তো এই ব্যাপারগুলোর সঙ্গে কি এগুলো সমস্ত রিলেটেড থাকে, এই আমাদের যে জলবায়ুর যেগুলো এইটা এখনো কোনো ডাইরেক্ট কোরিলেশনে আসা যায়নি, কিন্তু এই যে ক্যান্সার যে বললেন ঘরে ঘরে, আগেও হয়তো মেবি একই লেভেলের হতো, কিন্তু ডিটেকশন রেটটা কম ছিল। একদম। এখন এত ইনভেস্টিগেশনস বেরিয়ে গেছে যে ক্যান্সার, পিপল উইথ ক্যান্সার গেট ইজিলি ডিটেক্টেড, যার জন্য হয়তো মনে হচ্ছে অ্যাপারেন্টলি কি দ্য ভলিউম অফ ক্যান্সার পেশেন্টস হ্যাজ রেজড। আগেও হয়তো হতো, হ্যাঁ। এই যেমন আগে কি মানে আমাদের একটা ম্যাটার্নাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি বলছে, এখন মানে কি ম্যাটার্নাল মর্টালিটি রেট বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? আগেকার দিনে কত গ্রামে গঞ্জে কত বাচ্চা হতো, মা মারা যেত, সেগুলোর অ্যাকাউন্টেবিলিটি থাকতো না, যার ফলে রেটটা লো থাকতো। কিন্তু এখন যখন সমস্ত কিছু কাউন্টেবল হচ্ছে, রেট অবভিয়াসলি বেড়ে যাচ্ছে। তো
ক্যান্সারের সিমিলারলি ক্যান্সার যেটা বলছি, যে ক্যান্সারের ওয়ান অফ দ্য প্রাইম মেকানিজম অফ অ্যাকশন ইজ সাম অল্টারেশন অর মডিফিকেশন ইন দ্য জিন। ওকে, ঠিক আছে, এরকম অনেক জিন আছে, HLA-B27 অনেক জিনস আর আছে। সুগারটাও তো টাইপ 2 সুগার হলে তো টাইপ 2 সুগার হলে একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে, তো সেটা এই কেমিক্যাল বা বায়োলজিক্যাল পলিউটেন্টসরা যে কজেটিভ এজেন্ট নয় তার কিন্তু কোনো প্রমাণ নেই, হতেই পারে। তো মেবি ফিউচার রিসার্চেস মাইট লিড টু দ্য ইয়ে। ম্যাডাম এর সাথে একটুখানি বলি ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যে জায়গাটা বললেন উনি কতগুলো যা রাইটলি বলেছেন, এবার জলবায়ু পরিবর্তন তো হেলথের জনস্বাস্থ্য, যেটার উপর আজকে প্রকৃতি এবং পরিবেশ এবং জনস্বাস্থ্যের উপর অবশ্যই এফেক্ট করে। ধরুন আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ে যেভাবে আল্ট্রাভায়োলেট রে আমাদের ছড়িয়ে পড়ছে, একদম স্কিন ক্যান্সার বেড়ে যাচ্ছে, আগে দু এক ধরনের ক্যান্সার শোনা যেত, তাই তো? এটা ভ্যারাইটিস অফ ক্যান্সার। এবং এটারও একটা কারণ, ঠিকই বলেছো, এটা একটা কেন বলুন তো, কারণ এই যে পলিউশন হচ্ছে, এই যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, এইগুলো আমাদের যে প্রোটেক্টিভ লেয়ার অ্যাটমসফিয়ারে সেখানে হোল তৈরি করে দিচ্ছে, ওজোন হোল বলি আমরা, ওজোন হোল। তো ওর মধ্যে দিয়ে আরো ইজিলি আমাদের ইউভি রেজ, ইনফ্রারেড রেজ চলে এসে এবং স্কিনকে আরো এফেক্টেড করে ফেলছে, প্রবাবিলিটি অফ ক্যান্সার স্কিন ক্যান্সার। ধরুন এই বিভিন্ন দূষণের কথা আমরা জানি বা আলোচনা করি, যেমন জল দূষণ। জলের যেটা হচ্ছে, আমরা ওই সকল মিনারেল ওয়াটারের বটল এখন কিনে খাচ্ছি, একদম, কিন্তু দেখা যাচ্ছে সেখানে 1 লিটার জলে প্রায় 10 থেকে 12টা মাইক্রোপ্লাস্টিক এয়ারে ঘুরছে। মানে বিশেষজ্ঞরা বলছে আগামী দিনে আমরা সমুদ্র তটে কি পাই, বালি, বলছে আগামী দিনে প্লাস্টিক কণা। কারণ হচ্ছে যত গার্বেজ একদম সব যাই ফেলি, যেখানেই ফেলি, সব সমুদ্রে সমুদ্রে গিয়ে আবার সমুদ্র বলে যে সমস্ত কিছু ফেরত দেয়, একদম বালুকণা থাকবে না। তাহলে এগুলো আমরা ইনহেল করছি একদম। এবং WHO পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় 24% মানুষ মারা যাচ্ছে হচ্ছে এই হেলথ হ্যাজার্ডস ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য। তাই এই শ্বাসকষ্টের রোগে ভারতবর্ষে প্রায় 15-20 লক্ষ মানুষ মারা যাচ্ছে, রক্তাল্পতায় মারা যাচ্ছে। এখনো পর্যন্ত যতই উন্নত হোক, দেখবেন রক্তাল্পতায় গর্ভবতী মহিলা বা মহিলারা মারা যাচ্ছে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যাচ্ছে। কেন হচ্ছে, এখনো গ্রামীণ এলাকার মানুষদের পানীয় জল সংগ্রহ করতে প্রায় 15 থেকে 16 কিলোমিটার যেতে হয়। এখনো জল দেখবেন বিভিন্ন সরকারি প্রজেক্ট করেছে যে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার প্রজেক্ট। তাহলে এবার জলকে আমরা দূষণকেও কিন্তু রোধ করতে পারছি না, কারণ ওই বিওডি বলে একটা প্যারামিটার আছে, মানে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, যে সূর্যালোক যদি ঢোকে তাহলে জলটা পিউরিফাইড হয়, ওর মধ্যে অক্সিজেন জেনারেট হয়। কিন্তু আমাদের বিওডি যদি 1 হয় সেটা পানীয়, বিওডি 0 3 হলে একটু ভালো, মানে একটু খারাপ, কিন্তু 10-20 হয়ে গেলে সেটা একদম পানীয়। গঙ্গার জল দেখবেন গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞায় অনেক ঘাটে নোটিশ করা আছে, হাত দেওয়াটাও বলছে এফেক্ট হয়ে। আচ্ছা, কিন্তু আমরা গঙ্গার জল সেই ধর্মীয় ভাবে চিন্তাতে আমরা কিন্তু এখনো রেগুলার এটা এসে গেল, তো মহালয়া এসে গেল, দেখতেই পাবো মানে কিন্তু নদীর জল দেখবেন অনেক পরিষ্কার হয়। তারপরে গ্রামের দিকে কিন্তু নদীর জল খায়, যেটা অনেক পাথর, কারণ ওটা কনস্ট্যান্ট ফ্লোতে আছে, গঙ্গা ফ্লোতে। কিন্তু গঙ্গার মধ্যে ওই যে বিভিন্ন যে নোংরাগুলো, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, মূলত ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, তাহলে জলে কিন্তু কোনো কিছু ফেলা যেটা একদমই নিষেধ, কন্ট্রোল করার চেষ্টা চলছে। এই যে দূষণগুলো, এই দূষণগুলো যদি আমরা কন্ট্রোল না করতে, ধরুন শব্দ দূষণ বলতে যাচ্ছে, ডেফনেস করে দিচ্ছে। একজন নরমাল মানুষ গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী 55 ডেসিবেল পর্যন্ত রয়েছে রেসিডেন্সিয়াল এলাকা, সেটা ম্যাক্সিমাম 65 হতে পারে, রাত্রেবেলা 55। আরো যেখানে হচ্ছে সাইলেন্স জোন 40-এর নিচে, হসপিটাল, স্কুল, কিন্তু সেই মেনটেন হচ্ছে না, চলছে। এমনি নর্মাল ফেনোমেনা নেই, বেড়ে গেছে, সাউন্ড ডেসিবেল গাড়ি বেড়ে গেছে, হর্ন বেড়েছে, এই লাউড স্পিকারে গান বলো, শহরে চকলেট ভোগ, ডিজের বিরুদ্ধে। তাই জানি যে কি ধরনের হ্যাজার্ডস গুলো হয়, ফোন আসে বিভিন্ন ধরনের। এখন বলছে যে ডাক্তারবাবু তো আছেন, 165 ডেসিবেলের উপর যদি কেউ শুনে তার কানের পর্দা ফেটে যাবে, হার্ট অ্যাটাক হতে পারে, বিশেষ করে বয়স্কদের, বয়স্ক, বাচ্চা, মহিলা। এমনও আছে, সমস্যাটা কোথায়, সোশিও ইকোনমিক কন্ডিশন এমন জায়গায় গেছে। একজন ডাক্তারবাবুর কাছে এসেছিলেন ভ্যান চালক, তার মা নিয়ে এসছে তার ছেলেকে, কানে পর্দা ফেটে গেছে। সে তার কি হয়েছে, ওই বড় বড় চুনমা বক্স লাগিয়ে সে নিয়ে যাচ্ছে,
তাহলে তার জীবন জীবিকা মানে জীবন্ত সংশয়, ওই জীবিকার জন্য তার এই অবস্থা। অকুপেশনাল হ্যাজার্ড, এই যে সিলিকোসিসের সিলিকোসিস, নিউমোকোনিয়া, এগুলো সব অকুপেশনাল। পেটের দায় করতেই হবে। বালিকণা যেভাবে লাংসে লাংসে যায়, ঢাকছে। এটার বাঁচার কোনো সম্ভাবনা নেই। এরকম আমাদের পশ্চিমবঙ্গের সাউথ চব্বিশ পরগনা এক বিস্তীর্ণ এলাকা মিনাখা অঞ্চল রয়েছে। হ্যাঁ, ওই অঞ্চল থেকে শ্রমিকরা যায়, একদম একদম যেখানে খাদান অঞ্চলে কাজ করে, তারা কিন্তু গ্রামের পর গ্রাম এবং অনেক এনজিও কাজও করছে এই ব্যাপারে। কেমিক্যাল ফ্যাক্টরির সামনে, যেমন আমাদের কোন্নগরে বিএম কেমিক্যাল একটা সময় ছিল, আমরা যুক্তিমোহন কলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সার্ভে করেছিলাম ওই 90-95 ওই সময়টা, যে ওই কেমিক্যাল ফ্যাক্টরির জন্য লোকালিটি আর বস্তি অঞ্চলে যে কতটা এফেক্টিভ হচ্ছে। কেন দাঁতের একদম ডাক্তারবাবুর সাথে কথা হচ্ছিল যে ওই সীসা যদি একটা বেশি লেভেল হয়ে যায় তাহলে দাঁতের ক্ষয় হয়। একদম লেট পয়জনিং। মুক্ত জল খেলে যেমন পেটের সমস্যা হয়, এই যে কেমিক্যালগুলো হয় সেগুলো তো শরীরে। তবে আর্সেনিক, জলের মধ্যে আর্সেনিক, জল সাবমার্সিবল পাম্পের মাধ্যমে যেভাবে, এটা কিন্তু সবুজ বিপ্লবের ফল। যেটা ক্যান্সার ট্রেন আছে বলে না, দিল্লি পাঞ্জাব যাতায়াত করে, সবুজ বিপ্লব প্রথম হয়েছিল, তার এফেক্ট কিন্তু ওই গ্রিন হাউস গ্যাসের কথা ডাক্তারবাবু বলেছে। আচ্ছা, যে গ্রিন হাউস গ্যাস যে কি পরিমাণে বিজনেস পারপাসে এত ডেভেলপ করছে, কিন্তু অন্যদিকে হেলথ হ্যাজার্ডস যেভাবে ক্রিটিক্যাল রোগ আসছে, যে সাবমার্সিবল জলে ওইভাবে জল যদি উত্তোলন হয়, ভূগর্ভস্থ জলের অবস্থা খারাপ, আর্সেনিক, এই ক্ষতিগুলো হচ্ছে। তাই স্বাস্থ্যে মানে পরিবেশ, এই যে কোরিলেশন ব্যাপারটা, এইটা যদি আমরা সচেতন না হই তাহলে সমস্যা। খুব ভালো লাগলো যে আপনারাই এত সুন্দরভাবে আজকে মানে আমাদেরকে মেসেজ, মানে এটা মানে জনগণকে যে মেসেজ, জনগণের কাছে যে মেসেজটা পৌঁছালো, খুবই ভালো। আমাদের এই আলোচনার মধ্যে আমরা অনেক কিছু জানতে পারছি। আমাদের এবার একটুখানি যেটা বলতে চাই, মানে আমি এটা শেষের কাছেই চলে আসছি, যে আমরা কিভাবে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেতে পারি, এইটা নিয়ে আপনারা একটু যদি বলেন। এটা মানে এই যে এত সব কিছুই এখন অস্বাস্থ্যকর হয়ে গেছে, আপনারা যেটাই বলছেন সব কিছু আমরা জানি, আমরা এই অস্বাস্থ্যকর পরিবেশের সাথে লড়াই করতে করতে বেঁচে আছি। তো এই জায়গাটা থেকে আমরা কি কিছু মুক্তি পেতে পারি? সেটা দেখুন, আমাদের এই অতিকায় বিশ্বের সঙ্গে লড়াই করাটা খুবই মানে শক্ত কাজ। তো আমাদের পার্টটা যদি আমরা ঠিকঠাক রোল প্লেটা করতে পারি, তো তাই হোক না। যেমন আমরা অ্যাফরেস্টেশন করতে পারি, যে একদম মানে মাইলের পর মাইল ডিফরেস্টেশন হয়ে যাচ্ছিল, সেটা আমরা অ্যাটলিস্ট বন্ধ করে আমরা নতুন গাছ লাগাতে পারি। আচ্ছা, অ্যাফরেস্টেশন করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা এই যে আমরা ড্রেস পরি, তা আমরা পরিবেশ বান্ধব ড্রেস পরতে পারি, যেমন কটন, লিনেন, এগুলো ইনস্টেড অফ গোয়িং ফর রেয়ন্স বা পলিয়েস্টার্স, ওগুলো তো সিনথেটিক। আমরা তার বদলে আমরা এটা করতে পারি। বা ধরুন বিবাহ বার্ষিকী আমি আপনার গিফট দিচ্ছি, ওই যে ওইগুলো করে ছোটো ছোটো, ওই যে দেখুন আপনার পেছনে আছে ছোটো ছোটো ব্যাম্বু প্লান্টস, এবং ব্যাম্বু দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর গিফটস আইটেমস তৈরি করা যেতে পারে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। আপনার যদি কিছু আমরা একটু মানে জনগণের কাছে একটু বার্তাটা পৌঁছে দিতে চাইছি, যে আমরা কিভাবে এই পরিবেশ থেকে মানে মুক্তি পেতে পারি, সেটা আপনারা একটুখানি আমাদের, এটা তো সবাই দেখবে, তো সবাই যাতে একটা কনসাসনেসটা আমরা কিছু করাতে। এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি 2024 সালের প্রায় শেষ প্রান্তে, সারা বিশ্ব জুড়েই আলোচনা করছি। ডাক্তারবাবু প্রথমেই বলেছেন কিয়োটো প্রোটোকলের কথা, দোহা বে সম্মেলনের কথা বলেছেন, প্লাস জলবায়ু সম্মেলন। আগামীকালও বোধহয় সারা বিশ্ব জুড়ে জলবায়ু ধর্মঘট, গ্রেটা থুনবার্গ যে ছাত্রী সারা বিশ্ব জুড়ে মানুষকে না ফ্রাইডে ফর ফিউচারের আন্দোলন করছে, আগামীকালও বোধহয় জলবায়ু ধর্মঘটের সামিল হচ্ছে, রাস্তায় নামবে বিভিন্ন শ্রেণীর মানুষ, ছাত্রছাত্রী। এর কারণটাই হচ্ছে যে আমাদের আগামী কবিতায় পড়েছে, আগামী প্রজন্মকে বাসযোগ্য করে যাওয়া। আমরা সচেতন নাগরিক হিসাবে যদি সেটা পালন না করতে পারি, যেটা আমার হাতে রয়েছে, সবকিছু আমাদের হাতে, যেটা আমাদের হাতে আছে, যেটুকু করা যেতে পারে আমরা জানি, সেখান থেকে ধরুন যে কথা বললেন যে গাছের গুরুত্ব আমরা সব,
আমরা কোভিড সিচুয়েশনে এই মহামারীতে ফেস করেছি যে অক্সিজেনের কি অভাব হতে পারে, একদম একদম পয়সা দিয়েও ব্ল্যাকেও আমরা সিলিন্ডার অক্সিজেন পাই, পাইনি। অনেক মুমূর্ষু রোগী মারা গেছে, একদম। আমরা সকলেই চিন্তিত ছিলাম। তাহলে গাছই একমাত্র অক্সিজেন দিতে পারে। একদম। তাহলে গাছ শুধু মানুষকে বাঁচায় না, জীবকুলকেও সমুদ্রকে বাঁচায়, বাঁচায়। পশু পাখি যারা বেঁচে থাকে, আমাদের পরিবেশের জীববৈচিত্র্য ভারসাম্য রক্ষার্থে গাছের একটা অবদান। একদম তাহলে গাছকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি। সবাই ভাবছে একটা গাছ কাটলে কি হবে? একটা মানুষ মারা গেলেও যেমন ক্ষতি হয়, তেমনি একটা গাছ কিন্তু অনেক বেশি পরিবেশে অবদান রাখে। তাই মানুষের সাথে সাথে একটা গাছকে, পূর্ণবয়স্ক গাছ বাঁচানোর এটা খুবই দরকার। সরকারি নিয়মে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে, প্ল্যান্টেশন একদম। শুধু লাগালে না, পরিচর্যা করে বড় করতে হবে। তুলতে হবে যাতে সেই পরিমাণে অক্সিজেনটা একটা দিতে গাছের হবে। অনেক রকম ভ্যালুয়েশন, শুধু অক্সিজেন না, কত পশু পাখি, তার হচ্ছে ঔষধি গুণ রয়েছে, আসবাবপত্রের জায়গা রয়েছে, ওই পশু পাখির আশ্রয় হচ্ছে, টেম্পারেচারকে কন্ট্রোল করে, অনেক কিছু একদম গুণগান রয়েছে গাছ লাগাতে। মেন মানুষের যেটা কাজ হওয়া উচিত যে পরিমাণে জনবিস্ফোরণ হচ্ছে, জনসংখ্যা যদি কন্ট্রোলিং না হয় তাহলে সমস্ত জায়গায়, তাহলে ওই যে বলছিলাম যে ডুয়ার্স এলাকাতেও বসতি গড়ে উঠছে বা উপকূলে বসতি, সে রিসর্ট সব তৈরি আনন্দ হচ্ছে করার জন্য আমরা এমন জায়গায় থাকছি, আমরা সকলে চাইছি কিন্তু একটা ওই অফবিট প্লেসে গিয়ে থাকবো, কেন এত পলিউশন, কান বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি বাইকের আওয়াজে, কিন্তু আমরা সবাই অফবিট খুঁজছি, কিন্তু আমরা যে পরিবেশে থাকছি সেটাকে অফবিট করার মতো চেষ্টা করছি না। একদম। তাই এটা কিন্তু সকল নাগরিকের হওয়া উচিত। যেমন বিদেশে, আমরা বিদেশের সাথে কম্পেয়ার করি, বিদেশে অনেক জায়গায় আছে যে বাড়ির সাথে কোনো গাড়ির গ্যারেজ থাকবে, গ্যারেজ অন্য জায়গায় থাকবে, সাইকেলে করে যেতে হয়, এরকম আছে। তা সেটা যদি আমরা, হয়তো আমাদের সম্ভব তখনই যেভাবে জনবিস্ফোরণ চলছে তাতে সম্ভব নয়, কেন সবাই এখন একান্নবর্তী থেকে আস্তে আস্তে ছড়িয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন দরকারে। তাই জনবিস্ফোরণটা খুবই কন্ট্রোলিংয়ের দরকার। যেগুলো আমি বলছিলাম, ধরুন প্লাস্টিক, ই গার্বেজের কথা বলেছেন, যেমন হচ্ছে কম্পিউটার, ইলেকট্রনিক, আগে তো শুধু টর্চের ব্যাটারি বা এর ব্যাটারি শুধু ফেলা, এখন তো মোবাইলের ব্যাটারি থেকে, মোবাইল থেকে শুরু করে সিপিইউ, ডেস্কটপ, কিন্তু আগামী দিনে খুবই ভয়ঙ্কর জায়গা। সেখানে বিভিন্ন সংস্থা বা সরকারি দপ্তর কাজ করছে। ধরুন পশ্চিমবঙ্গে প্রায় 100টার মতো পৌরসভা রয়েছে, সেখানে 1-2টো পৌরসভার পাশে অন্যগর পৌরসভা উদ্যোগ করা হয়েছে, কাজ করছে ই গার্বেজকে কীভাবে রেস্টোর করে, আমাদেরও যেখানে সেখানে না ফেলে সেটাকে একদম শব্দ দূষণটাকে কন্ট্রোলিং করে। কারণ শুধু ভাবছি আমরা শব্দটা মানুষের এফেক্ট করছে, কিন্তু পশু পাখি, ধরুন আমরা ওদের আরো তো বেশি এফেক্ট করে। আমরা পেট ডগ যারা পুষি, অনেকে এখন বিভিন্ন ধরনের পশু পাখি পুষছে, তাদেরও তো ক্ষতি হচ্ছে, শব্দে দেখবেন যেন ফুটিয়ে যায়। তাহলে এই শব্দটা এর একটা কারণও আছে, সাইন্টিফিক কারণও আছে, বিকজ আমরা আমাদের হিয়ারিং যে থ্রেশহোল্ড, যে ডেসিবেলে, ওদের কিন্তু অনেক নিচু, কম, ওদের আমাদের অনেক হায়ার ফ্রিকোয়েন্সি আওয়াজ ধরে ফেলতে পারে, যার জন্য ওদের স্লাইট আওয়াজ হলেই অনেক কানে লাগে। অনেকে তো ওরা তো ভাইব্রেশন, একদম সেন্সেশনটা এত কাজে। তাই এই যে ব্যাপারগুলো, এইগুলোকে যদি ধরুন আরেকটা বলছিলাম প্লাস্টিক পলিউশন, আমাদের কোথায় হয় আমরা অনেকে ভাবি না, সামান্য জিনিস। যখন প্লাস্টিক কি আছে, টেকসই এবং সহজে পাওয়া যায়, কম পয়সা। আগে কি বলা হতো যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা ধরুন পার ডে যদি 10টা প্লাস্টিক ইউজ করি, তার মধ্যে 5 থেকে 6টা হচ্ছে সিঙ্গেল ইউজ, আমরা ইউজ করে ফেলে দিতে হবে। 12 মিনিটের বেশি থাকে না এক একটা জিনিস, মানে সেটা 12 মিনিট লংজিভিটি। কিন্তু মোটা প্লাস্টিক বা মোবাইল, এগুলো তো আমরা ফেলে দিই না, এগুলো কিন্তু প্লাস্টিক, এগুলো রিসাইকেল করা যায়। যেগুলো রিসাইকেল করা যায়, গভর্নমেন্ট থেকে এখন নিয়ম করেছে, সেই জন্য আগে 20 মাইক্রন ছিল, তারপরে 40, তারপরে 60, 75, গত 2 বছর ধরে 120 মাইক্রন, যেটা 2022 জুলাই থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল যে এটা 120 মাইক্রনের নিচে আর ইউজ হবে। কিন্তু আমরা মাঝে মধ্যে প্রশাসন, স্থানীয় প্রশাসন একটু চলে, কিন্তু তারপরে আবার যাকে তাই সেই আগে ফিরে আসছে, মানে পলিমার ইন্ডাস্ট্রির যে থাবা, তার ফলে আমাদের জুট ফ্যাক্টরিগুলো বন্ধ হয় বা জুটের ব্যবহার বা ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো ব্যবহার হয়। তাহলে এই যে সচেতনতা যদি না থাকে, এরপর কি হচ্ছে, শুধু
আমরা অনেকে ভাবি যে পৌরসভার নর্দমা বন্ধ হবে বলে জুলাই আগস্ট মাসে বর্ষাকালে ক্যাম্পেইন করে, তা কিন্তু নয়। দেখবেন আমরা এটা প্রায় 10 বছর আগে থেকে আমরা স্টুডেন্টদের নিয়ে ফিল্ডে কাজ করছি যুক্তমূলক তরফে। প্লাস্টিকে আপনি কালো প্লাস্টিক, সাদা প্লাস্টিক, এগুলো কিন্তু খুব বাজে প্লাস্টিক। আচ্ছা কেমিক্যাল রিয়াকশন হয়ে পলিস্টাইরিন বিস্ফোরণ শরীরে ঢুকছে খাদ্যের মাধ্যমে। আচ্ছা তাহলে সেইটা তো আমাদের ক্যান্সার রোগ, স্নায়ু রোগ থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগ বিভিন্ন রকম হচ্ছে। তাহলে এটা যদি আমরা না বুঝি, সচেতন না করি, আমি শিঙি মাছ কিনছি, চারা মাছ কিনছি, বা মাংস নিয়ে যাচ্ছি বাড়ির বাচ্চা বয়স্ক ভদ্রমহিলাদের বা প্রেগনেন্ট ওমেনদের খাওয়া, তাহলে ওইটাই নিয়ে আসা মানে কেমিক্যালগুলো ওর মধ্যে ভুল পথে ঢুকছে। এরকম বহু উদাহরণ রয়েছে। ফুচকার বাটি প্লাস্টিকের, শালপাতার বাটি, দেখবেন অনেক দোকান রয়েছে, বনেদি দোকান রয়েছে যারা শালপাতা ব্যবহার করে, মাটির ভাঁড় ছাড়া ব্যবহার করে না। তাহলে আমরা কিন্তু বাড়িতে প্লাস্টিকে খাই না, কিন্তু রাস্তায় থার্মোকলে ঘুগনি খাচ্ছি কেন, হাত দিয়ে পড়ে যাবে। কিন্তু এখন মডার্ন অনেক পাতার, ওই সুপারি পাতা বা এই পাতা থেকে প্লেট ডিশ, আমরা সব ইকো ফ্রেন্ডলি সমস্ত জিনিসগুলো আছে। এই যে সচেতনতা মানুষের বেসিক, যেটা বলছিলাম যে স্টুডেন্টদের, আগামী প্রজন্মকে অ্যাওয়ার করতে হবে। স্টুডেন্টদের সকলে মিলে যদি স্টুডেন্টদের অ্যাওয়ার করি, তাহলে স্টুডেন্টরা ভবিষ্যৎ প্রজন্ম, তারাও তার বাড়ির জায়গা থেকে ইউজ করবে। কেন আমরা এটা কাজ করতে গিয়ে দেখেছি অনেক স্কুলে আছে যারা টিফিন, টিচারদের নির্দেশে যে টিফিন যদি তুমি রেডিমেড টিফিন আনো, টিফিনের র্যাপারটা বাড়িতে ডাস্টবিনে রেখে আসো। আচ্ছা টিফিনটা তুমি কুপি করে নিয়ে আসো, বা কেক, বিস্কুট, লজেন্স, এগুলো মনিটরিং কর। লজেন্স এখন দেখবেন এত এই অন্যায়ন এমনভাবে আমাদের আপনার মধ্যে ঢুকে গেছে, আটানা শ্যাম্পু স্যাচেটও চলে এসছে, তেলের স্যাচেটও চলে। এখন ওইগুলো কোথায় যে ডিসপোজ করে, গার্বেজের কথা ডাক্তারবাবু বলছেন, আমরা যদি সঠিকভাবে গার্বেজকে ডিসপোজ না করি তাহলে কিন্তু সমস্যা। আর একটা জিনিস বলবো, যেটা আমরা বহুদিন ধরে ডিমান্ড করেছি বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কাছে এবং ইউজিসির কাছে, যে প্লাস্টিকের যে রিসার্চ কাজে যেভাবে ভাবে, তখন হেলথ কেয়ার সিস্টেমে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, মানে হার্ট ট্রান্সপ্লান্টেশনে সেই আপনার স্টেন সূক্ষ্মাতে সূক্ষ্ম, মানে এত মডিফাইড হয়েছে। তাহলে ওই রিসার্চ কাজে যদি ব্যবহার হয়, তাহলে প্লাস্টিক যত গার্বেজ বা মাল্টিলেয়ার প্যাকেট, ধরুন এই যে আমরা কুরকুরে বা চিপস যে প্যাকেটগুলো বা বিস্কুট, এগুলো মাল্টিলেয়ার, এগুলো কিন্তু রিসাইকেল করা যায় না। আর একটা প্লাস্টিক কিন্তু 100-200 বছর লাগে তাকে ইয়ে হতে। তাহলে এইগুলো রিসাইকেল, আমরা বলেছিলাম যে এমন কোনো রিসার্চ কাজে ব্যবহৃত হোক, ইনভেস্টমেন্ট বাড়ানো হোক, যে বিজ্ঞানীরা আবিষ্কার করবে যে গার্বেজগুলো সহজে বিয়োজিত করে। একদম দেখবেন এখন স্টার্চের বা ভুট্টার বা কার্বোহাইড্রেটের প্লাস্টিক এসছে, অনেক দোকানে দেয়, যেগুলো সহজে মিশে যাবে। এবং পশু পাখিও যদি খায়, গরু ছাগলও তো প্লাস্টিক খেয়ে নিচ্ছে, খেলেও তাদের কোনো ক্ষতি হবে। এবং সমুদ্রে গিয়ে, সমুদ্রে বড় বড় তিমি মাছ, আঙুর টাঙুর, এই প্লাস্টিকগুলো খেয়ে ওরাও কিন্তু মানে এফেক্টেড হচ্ছে। আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু ওই সচেতনতার কাজ। একদম। আরেকটা বলি, যারা স্মোকার, সেদিন একটা আর্টিকেল পড়ছিলাম, স্মোকার যারা, সিগারেটের বাট আমরা ফেলে দিই। শুনেছি বিদেশে অ্যাস্ট্রে থাকে রাস্তাতেও, তো ওখানে ফেলে ফেলাচ্ছে। এই বাটে কি থাকে বলছে 1200 মাইক্রোপ্লাস্টিক, চিন্তা মাটিতে ফেলে বলছে 28% অঙ্কুরোদ্গম নষ্ট হয়। তাহলে নর্মাল যে মাটির ফেনোমেনাল অঙ্কুরোদ্গম করতে 28% ব্যাহত। তাহলে তো লক্ষ লক্ষ এরকম ইয়ে পড়ছে, তাহলে কত ছোট্ট ছোট্ট জিনিস থেকে আমরা যদি একটু সচেতন হই, তাহলে কন্ট্রোল করা সম্ভব। সঠিকভাবে গার্বেজটাকে যদি ডিসপোজ করি, পৌরসভা বা পঞ্চায়েতের লোক আছে তাকে যদি দিই, ঠিকভাবে করি, এবং সরকারও যদি সেগুলো নেয়, তাহলে আমরা আমাদের পরিবেশটা বাঁচাতে পারবো। আর একটা জিনিস বলবো লাস্টে, আমি যুক্তমনের যেহেতু এতদিনের সদস্য হিসেবে বলছি, যে মানুষকে বিজ্ঞান সচেতন, বর্তমান প্রজন্ম যদি বিজ্ঞান সচেতন না হয়, হাতে অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, মহাকাশে যাচ্ছি, সমস্ত কিছু তাকিয়ে রয়েছি বিজ্ঞানের উপর, বেঁচে রয়েছে বিজ্ঞানের উপর, মুমূর্ষ রোগীও বাঁচছে বিজ্ঞানের উপর, ডাক্তারবাবু আছেন এখানে। তাহলে বিজ্ঞান মনস্ক যদি না হয়, তাহলে কিন্তু আমরা সার্বিক যে পরিবেশ বা জনস্বাস্থ্য যাই বলি না কেন, সেটাকে আমরা উন্নত করতে পারবো না, বা আগামী প্রজন্মকে পথ দেখাতে পারবো। কেন অন্য থিওরি বলছে যে যত এগোবে মানুষ, তত কিন্তু বিজ্ঞানের উপর ভরসা করবে, কিন্তু অবলম্বন করবে অন্য অদৃশ্য শক্তির উপর। একদম।
তাই তো ডাক্তার? একদম। তাই আমি এটা বলবো যে বিজ্ঞানের উপর ভরসা করতে এবং বিজ্ঞান সচেতন মানুষ, এবং এই মানে এই সচেতনতা পরিবেশ বা আমাদের ছাত্রদের দিয়েই করতে হবে। একদম। তরুণ প্রজন্ম আমাদের- যেমন আপনি এসে রাইটিং কম্পিটিশন করলেন বা পোস্টারিং করলেন, সেই পোস্টার বিভিন্ন জায়গায় দিয়ে হয়ে গেল। আসলে এখন আমাদের যেটা হচ্ছে খুব সচেতনতা দরকার, যেটা হচ্ছে গার্জেনদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে, যারা স্কুলে পড়ে ছেলে মেয়েদের, তাদের গার্জেনদেরও কিন্তু অনেক সচেতন হতে হবে। এই যে মানে বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো, শিক্ষার যে আলোকগুলো, সেগুলো কিন্তু অনেকটাই বাড়ি থেকে আসে। বাড়িতে যদি তারা কুসংস্কারচ্ছন্ন থাকে, তারা কিন্তু বাইরে এসে পারবে না ওই জিনিসটাকে তারা নিতে। সেই জন্যে এখন গার্জেনদেরও, মানে আমি বলবো বাড়ির গার্জেনদেরও প্রচুর পরিমাণে সচেতন হতে হবে এবং তার সাথে আমাদের এটা আমাদের নিজেদেরও ফেলবো এই ক্যাটাগরিতে। কারণ আমিও তো নিজেই বলি যে এটা প্লাস্টিকে দাও না, ব্যাগ আনি। একদম। এই প্লাস্টিক যদি ভালো কোয়ালিটি, তখন যেই বলবে দোকানদার যে 2 টাকা দিতে, তখনই আমরা 2 টাকা নিচ্ছ প্লাস্টিকের জন্য। এটাও আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এই যে আমাদের এই মানসিকতাগুলো, মানে পারস্পরিক যে কোনটা থেকে কোনটা ভালো, কোনটা থেকে কোনটা মন্দ, এই জিনিসগুলো যতক্ষণ না আমরা সাধারণ নাগরিকরা বা সবাইকে বলছি, তো আমরা যদি না এটাকে নিজেরা অ্যাবজর্ব করতে পারি বা নিজেরা কোনটা ঠিক কোনটা ভুল আমরা যদি না নিজেরা ঠিক করতে পারি, আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে সে বলতেও পারবো না, বোঝাতেও পারবো না। সেক্ষেত্রে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটার একটাই উদ্দেশ্য, কিছু হলেও যদি আমরা 1000 মানুষের মধ্যেও যদি একজন মানুষও সচেতন হয়, এই যে আমাদের এতক্ষণ সুন্দর একটা আলোচনা হলো, ডাক্তারবাবু পরিবেশবিদ সবাই বললেন, তো ওনাদের মধ্যে যে সুন্দর আলোচনার মধ্যে যেটুকু ভালো জিনিস ওনারা বোঝালেন বা বললেন, সেখানে আমার অনুরোধ, আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশন থেকে আমরা চেষ্টা করছি এইভাবেই, আমাদের এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। আমরা সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে নিয়েই আমরা বেশি কাজ করি। তার সাথেও এইভাবে আমরা অ্যাওয়ারনেসগুলো করছি, হেলথ অ্যাওয়ারনেস, পরিবেশের অ্যাওয়ারনেস, শিক্ষার অ্যাওয়ারনেস, কীভাবে করা যায়, সব কিছুই একটা রিলেটেড। কিন্তু বিজ্ঞান বলুন, পরিবেশ বলুন, স্বাস্থ্য বলুন, সবটার সাথে কিন্তু সবটা রিলেটেড। তো এইটা আমাদের প্রথমে আগে আমাদের নিজেদের বাড়ি থেকে এটা তৈরি করতে হবে, আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। এটা তো আমি কি ঠিক বললাম? তো আমাদের নিজেদেরই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। চ্যারিটি বিগিনস এট হোম। একদম নিজেদের বাড়ি থেকেই শুরু করতে হবে। তো তবেই আমরা ওই জায়গায় যাব যে অন্যদেরকে বোঝাবো বা কনসিয়াসনেস। ঠিক আছে, আজকে খুব সুন্দরভাবে আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এতটা সময় দিয়ে এত সুন্দরভাবে এত সুন্দর একটা আলোচনা করার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা আগামী দিনে আমাদের পাশে পাবো এটা আশা রাখছি। তো আজকে আমাদের এই আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার।